হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই সহজ গুরু ইউটিউব চ্যানেলে। আজ আমি কেভিএস এনভিএস টিজিটি এক্সামের বাংলা প্রশ্নপত্রটি সম্পূর্ণ কনসেপ্ট সহ উত্তরগুলি বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসুন দেখে নিই। 91, আপনি গাইতে থাকিবেন, আমি বাজাইতে থাকিব। বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় করুন। এখানে আমরা যদি দেখি যে ক্রিয়ার কাল বলছে, তো ক্রিয়ার কাল যদি বলে তাহলে ক্রিয়ার সময়কে দেখতে হবে আমাদের, তাই না? তো প্রথমে আমরা দেখি ক্রিয়া কোনটা। তো আপনি গাইতে থাকিবেন, আমি বাজাইতে থাকিব, এই বাক্যটির মধ্যে ক্রিয়া হলো গাইতে থাকা এবং বাজাইতে থাকা। তো এই দুটি ক্রিয়াই ভবিষ্যতের নির্দেশ দিচ্ছে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ হবে। তো এখানে আমরা অপশনে দেখতেই পাচ্ছি যে ভবিষ্যতের একটাই আছে, তো এটা হবে কি ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ হলো যেটা আমরা ভবিষ্যতে করতে থাকবো, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আপনি গাইতে থাকিবেন মানে আপনি গাইতে থাকবেন, এখানে কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, মানে ভবিষ্যতে করতে থাকবেন, বাজাতে থাকবেন। ঠিক আছে, এখন আসুন দেখে নিই 92। নিম্নে প্রদত্ত বাক্যগুলির কোন ক্ষেত্রে দুটি বাক্যই কর্তৃবাচ্যের উদাহরণ? তো কর্তৃবাচ্য কি? কর্তৃবাচ্য হচ্ছে আমাদের আমরা সহজ যদি মানে ট্রিক্স বলতে পারেন কর্তৃবাচ্য মনে রাখার, সহজভাবে মনে রাখার জন্য কর্তৃবাচ্যে সাধারণত আমাদের দেখতে হবে কর্তা কে। প্রথম আমরা যে বাক্যটা দেখব সেই বাক্যের মধ্যে কর্তা কে আছে সেটা লক্ষ্য করব। কর্তা দেখার পর তারপর কর্তার মধ্যে বিভক্তি চিহ্নটা কি আছে সেটা দেখব। যদি দেখি বিভক্তি শূন্য বিভক্তি আছে তাহলে আপনি চোখ বন্ধ করে সেটা কর্তৃবাচ্য দিতে পারেন। তো আমরা অপশনগুলি দেখে নিই। শাশুড়ি নিয়ে পৃথার ঘর করা হয়নি। কার ঘর করা হয়নি? কর্তা কে এখানে? পৃথা। তো পৃথা কর্তার সঙ্গে র বিভক্তি আছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি, এখানে শূন্য বিভক্তি নয়। হ্যাঁ, কারণ কোনো কাজই সে খুশি মনে করে না। কে করে না? সে করে না। আচ্ছা, সে আমরা দেখলাম যে এটা কি আছে, যে কর্তাটা শূন্য বিভক্তি আছে, তার মানে এটা কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে ক্রিয়াপদ যেটা থাকবে সেটা কর্তার অনুসরী থাকে, মানে কর্তার পুরুষ যেটা সেই পুরুষ অনুযায়ী হয়। এখন 2 নম্বরে যদি দেখি, তো আমাদের দুটো বাক্য হচ্ছে না এখানে, কারণ প্রথমটা তো আমাদের কর্তৃবাচ্য হলো না, তো এই 1 নাম্বারটা হবে না। 2 নম্বরে যদি দেখি তাহলে পুলিশ তাহাদের ধরিয়াছে, রামসুন্দরের তাহা জানা ছিল। তো কে ধরিয়াছে? পুলিশ ধরিয়াছে, অর্থাৎ কর্তাকে পুলিশ। আমরা কর্তা কিভাবে পাই? কে বা কার, এইরকম প্রশ্ন যদি করি তাহলে যে উত্তরটা পাই সেটা হয় কর্তা। তো কে ধরেছে? পুলিশ ধরেছে। তো এখানে আমরা দেখছি যে পুলিশ কি আছে? শূন্য বিভক্তি আছে, আর ধরেছে ক্রিয়াপদটাও পুলিশের অনুযায়ী হয়েছে, মানে পুলিশ যে পুরুষ সেই পুরুষ অনুযায়ী হয়েছে, অর্থাৎ এটা কর্তৃবাচ্য সঠিক। রামসুন্দরের তাহা জানা ছিল না। কার জানা ছিল না বা কে জানতো না? রামসুন্দর। তো এখানে সরি, জানা ছিল। কার জানা ছিল বা কে জানতো? তো রামসুন্দরের বলেছে। তো আমরা আগেই বলেছি যে যদি কর্তৃবাচ্যে কি হয়, কর্তাতে শূন্য বিভক্তি থাকে তাহলেই এটা কর্তৃবাচ্য হবে, মানে কর্তায় যদি কর্তৃবাচ্য হতে হলে কর্তায় কি হবে? শূন্য বিভক্তি থাকবে। হ্যাঁ, তো সভ্য সমাজ, তার মানে আমাদের 2 নম্বরটা হলো না। ঠিক আছে, তো সভ্য সমাজ এই ধরনের কাজ অনুমোদন করে না। কে অনুমোদন করে না? সভ্য সমাজ। আমরা এই ধরনের কাজটা বাদ দিলেও আমাদের সেন্টেন্সের অর্থটা কি হচ্ছে? এজ ইট ইজ থাকছে। তো সভ্য সমাজ, তো সভ্য সমাজ এটা শূন্য বিভক্তি আছে, তো আমরা কে কর্তাও পাচ্ছি সভ্য সমাজ, তার মানে অনুমোদন করে না ক্রিয়াপদটাও কি হচ্ছে? কর্তার অনুসারী হচ্ছে। তো আমরা এটা 3 নম্বর অপশনটা আপাতত ধরে রাখছি যে প্রথমটা শুদ্ধ। তারপর আমরা যদি দেখি দ্বিতীয়টা, একদিন আমি একথা বললাম, অর্থাৎ এখানে কর্তাকে আমি, এটাও শূন্য বিভক্তি, আর বললাম ক্রিয়াপদ, আমি বললাম। তো এই দুইটাতেই আমরা দেখতে পাচ্ছি যে দুটো উদাহরণেই কি হচ্ছে? কর্তৃবাচ্য হচ্ছে। তো আমাদের 3 নম্বরে পেয়ে গেছি, তো আমাদের আর 4 নম্বরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, সেখানে তবু দেখে নিই, সেখানে এখনো ঘোড়ার গাড়ি টানা হয়। ঘোড়ার গাড়ি টানা হয়, ঘোড়ার গাড়ি এটা তো কর্ম হয়ে গেল না, তো কেউ না কেউ টানছে। তো এখানে কর্তা অনুপস্থিত হলেও কার দ্বারা টানা হয় এরকম বোঝাচ্ছে, তো এখানে এটা কর্তৃবাচ্য তো নয়, দ্বারা হলে কি হয়? কর্মবাচ্য হয়। আচ্ছা, মহিলা সমিতি এ সমস্যার সমাধান করলো। কে করলো? মহিলা সমিতি করলো, কিন্তু এখানে দুটো বাক্যে কর্তৃবাচ্য হয়নি, তার জন্য আমাদের প্রশ্নে কি বলেছে? দুটো বাক্যই কর্তৃবাচ্যের উদাহরণ হতে হবে। তো আমরা 3 নম্বরেই পেয়েছি, তো শুদ্ধ উত্তরটি হবে 3 নম্বর, সভ্য সমাজ এই ধরনের কাজ অনুমোদন করে না, একদিন আমি একথা বললাম। ঠিক আছে, এখন আমরা চলে আসি 93 নম্বরে। প্রদত্ত অগোছালো বাক্যটিকে সঠিক ক্রমে সাজিয়ে পুনরায় লিখলে সঠিক উত্তর কোনটি হবে? পিতাকে সুখী করিবার উদ্দেশ্যে তিনি নিজ সুখ আহ্লাদ এক ভীষণ প্রতিজ্ঞা করেন সবকিছু বিসর্জন দিবার জন্য। তো এটা আমাদের একটু খটোমটো লাগছে, অর্থটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা অগোছালো আছে বলেই। তো আমরা যদি ভালো করে অপশনগুলো দেখি, এক ভীষণ প্রতিজ্ঞা করিবার উদ্দেশ্যে তিনি পিতাকে সুখী করিবার জন্য নিজ জীবনের সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিবার করেন। তো এটাও তো মানে বাক্যের যে কর্তা বলুন একটা থাকে না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেরকম আমরা ইংরেজিতে পাই,
তো একটা ফরমেশন থাকে না সেন্টেন্সের, তো এখানেও সেটা পাচ্ছি না। তো তিনি নিজ জীবনের পিতাকে সুখী করিবার জন্য, এটাতেও স্পষ্ট হচ্ছে না অর্থটা। তিনি নিজ জীবনের পিতাকে বিসর্জন দিবার উদ্দেশ্যে সুখ আহ্লাদ সব সুখী করিবার জন্য এক ভীষণ প্রতিজ্ঞা করেন, এটাও অর্থটা স্পষ্ট হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। তো আমরা 4 নম্বর অপশনেই দেখতে পাই পিতাকে সুখী করিবার উদ্দেশ্যে, অর্থাৎ পিতাকে সুখী করার জন্য তিনি নিজ জীবনের সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিবার জন্য, মানে পিতাকে সুখী করার উদ্দেশ্যে তিনি কি করলেন, নিজের জীবনের সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দেওয়ার জন্য তিনি একটা কি করলেন, ভীষণ প্রতিজ্ঞা করেন। তো এখানে পুরো অর্থটা আমাদের কি হয়েছে, ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। তো অর্থাৎ আমাদের 93 কারেক্ট অপশন হবে 4। 94 নাম্বার দেখুন, প্রদত্ত 3টি বাক্য পড়ুন। এটা তো তোমার ব্যবসারই অঙ্গ, এমন সোনার অঙ্গে সোনার অলংকারী মানায়, এগুলি সবই হোমের অঙ্গ হিসেবেই কেনা হয়েছে। উপরোক্ত 3টি বাক্যে অঙ্গ শব্দটি পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়েছে। 1, 2, 3 3টি বাক্যে অঙ্গ শব্দের অর্থ যথাক্রমে, তো আমাদের প্রথম অঙ্গটা আমরা কি বুঝতে পারছি, এটা তো তোমার ব্যবসারই অঙ্গ, অর্থাৎ এটা তো তোমার ব্যবসারই অংশ। এমন সোনার অঙ্গে সোনার অলংকারী মানায়, মানে এরকম সোনার মতো শরীরে সোনার অলংকারী মানায়। তো এখানে অঙ্গ মানে কি বোঝাচ্ছে, শরীর বোঝাচ্ছে। এগুলি সবই হোমের অঙ্গ হিসেবেই কেনা হয়েছে। তো এখানে কি বোঝালো, যে এখানে যেগুলো হোমের জিনিস আনা হয়েছে সবই, মানে অঙ্গ মানে উপকরণ, উপকরণ মানে জিনিস, যেগুলো কেনা হয়েছে সব হোমের জন্য দরকারি, ওইটাই আর কি, উপকরণ সামগ্রী, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশনটাতে আমাদের সিকোয়েন্স বজায় আছে, যথাক্রমে আছে 1-এর যেমন অংশ, 2-এর শরীর, আর 3-এর হলো উপকরণ, অর্থাৎ এখানে 4 নম্বরটাই শুদ্ধ, ঠিক আছে। এখন দেখা যাক 95 নাম্বার, প্রদত্ত কোন বাক্যটি দ্বি কর্মিকা ক্রিয়ার উদাহরণ। তো এই কর্ম, দ্বি মানে দুইটা কর্ম যেখানে আছে, হ্যাঁ, ক্রিয়ার ভাগ আমরা পেয়েছি অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো এখানে দ্বিকর্ম মানে দুটা কর্ম থাকবে। তো কোন অপশনটাতে দুইটা কর্ম আছে, ডাক্তারবাবু রোগীকে শোয়াইলেন। তো কর্ম আমাদের খোঁজার জন্য প্রশ্ন করতে হয় কি অথবা কাকে দিয়ে। তো ডাক্তারবাবু কাকে শোয়াইলেন, মানে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে আমরা যে উত্তরটা পাই সেটা হয় কর্ম। তো এখানে ডাক্তারবাবু রোগীকে শোয়াইলেন, তো শোয়াইলেন হলো ক্রিয়াপদ, তো কাকে শোয়াইলেন, রোগীকে, অর্থাৎ একটাই আছে, তো এটা হবে না। রঞ্জন ধীরে ধীরে ইংরেজি লিখছে, রঞ্জন কি লিখছে, ইংরেজি লিখছে, তো এখানেও একটা আছে, হবে না। রমা দিব্যেন্দুকে ভাত খাওয়াচ্ছে, রমা কাকে কি খাওয়াচ্ছে, কাকে খাওয়াচ্ছে, দিব্যেন্দুকে, অর্থাৎ একটা পেয়ে গেলাম। কি খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। তো আমরা জানি যে প্রাণীবাচক যদি হয় তাহলে সেটা গৌণকর্ম হয়, আর যদি বস্তুবাচক হয় তাহলে সেটা, সেই কর্মটা কি হয়, মুখ্যকর্ম হয়, হ্যাঁ। তো যোগীন্দ্র খুব উৎসাহ সহকারে অঙ্ক করছে, তো এখানেও কি করছে, অঙ্ক করছে, তো আর তো নেই, কর্ম তো আর নেই। তো এখানে কি আছে, অঙ্ক, এটা প্রাণীবাচক নয়, তার মানে এটা কি, মুখ্যকর্ম। রোগীকে, এটা আবার গৌণকর্ম। ইংরেজি, এটা আবার মুখ্যকর্ম। শুধুমাত্র দুইটা কর্ম আমরা কোনটাতে দেখতে পাচ্ছি, মুখ্যকর্ম এবং গৌণকর্ম। রমা দিব্যেন্দুকে ভাত খাওয়াচ্ছে, এই অপশনটাতেই দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 নাম্বার। তো 95-এর অপশন হলো 3 কারেক্ট। আসুন আমরা 96 নাম্বারটি একটু ডিটেলসে বুঝে নিই। হ্যাঁ, সূত্র 1-এ কি বলেছে, যে ট কিংবা ঠ যদি পড়ে থাকে এবং পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে কি হয়, ট হয়। তার মানে ট বা ঠ পড়ে থাকে, আর পূর্বপদে কি থাকবে, ত অথবা দ। হ্যাঁ, এই যে পূর্বপদে ত বা দ, এই ত বা দয়ের জায়গায় কি হবে বলেছে, ট হবে বলেছে। এই সূত্রটা আমাদের বলেছে শুদ্ধ কিনা। হ্যাঁ, এটা সম্পূর্ণ শুদ্ধ, কারণ আমরা এর উদাহরণ পাব, যে তদ যোগ টিকা। হ্যাঁ, তো এইটা সমান সমান কি হবে, এই যে দ আর ট, হ্যাঁ, আর এই দয়ের জায়গায় কি হবে, ট হবে, আর এই ট, তো আমরা টটা লিখলাম, তো হয়ে গেল তট্টিকা। তার মানে এই যেটা অপশন দিয়েছে, সূত্র 1 দিয়েছে, সেটা শুদ্ধ, ঠিক আছে। এখন আমরা দেখে নিই সূত্র 2। সূত্র 2 আমাদের কি বলেছে, ল পড়ে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে ত হয়। তো ল পড়ে আছে, আর পূর্বপদের শেষে, অন্তঃস্থিত মানে কি, শেষে, পূর্বপদের শেষে কি আছে, ত অথবা দ, মানে এখানে অন্য কিছু আছে, আর এরপরে শেষে কি আছে, ত বা দ আছে। তো এরকম আমরা যদি থাকে, তাহলে এই ত বা দয়ের জায়গায় কি হবে বলেছে প্রশ্নে, যে ত হয় না, এরকম কোনো সূত্র নেই। হ্যাঁ, এখানে কি হয়, ত হয় না, হয় কি, ল হয়, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যে উদ যোগ লাশ। তো এখানে উদ পূর্ব পদের অন্তঃস্থিত, মানে পূর্বপদের শেষে কি আছে, দ আছে, আর পরপদের প্রথমে কি আছে, ল আছে। তো এখানে কি হলো, যে দ কি হয়ে যাবে, ল হয়ে যাবে। তো উদ
হয়ে যাবে উল, আর এই যে লটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, এটা হয়ে যাবে স। তো উদ যোগ লাস কি হয়ে গেল? উল্লাস। তার মানে এই সূত্রটা কি হয়েছে? ভুল দিয়েছে। আমাদের সঠিক সূত্রটা কি? যে ত বা দ যদি থাকে, তারপরে যদি ল থাকে, অর্থাৎ পূর্বপদের শেষে যদি ত বা দ থাকে আর পরপদের প্রথমে যদি ল থাকে, তাইলে সমান কি হয়? এই ত বা দ এর জায়গায় ল হয়ে যায়, আর এই লটা আবার বর্তমান থাকে, তার মানে লয় ল হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা দেখি উদ যোগ লিখিত সমান সমান কি হবে? উল্লিখিত। তো আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। তো আমাদের সঠিক অপশনটি কি হবে? যে সূত্র ক 1 শুদ্ধ এবং সূত্র 2 ভুল। হ্যাঁ, তো এটা কোন নাম্বার অপশনে আছে? সূত্র 1 শুদ্ধ, এটা হলো 3 নাম্বারে। ঠিক আছে, তো অপশন হবে 3 নাম্বার কারেক্ট। তো এখন দেখে নিই 97 নাম্বার। প্রদত্ত বাক্যটি পড়ে কর্তার সঙ্গে ক্রিয়ার কোন রূপটি সঠিক তা নির্বাচন করুন। কি দেওয়া আছে বাক্যটি? বাবা হঠাৎ দেহ রক্ষা করায় ভাই বোনদের নিয়ে অথই জলে ড্যাশ। পড়লাম, ডুবলাম, বললাম, চললাম। কোনটা হবে? অথই জলে পড়া হয়। অথই জলে পড়া মানে কি? চরম বিপদে পড়া, ভীষণ বিপদে পড়া। হ্যাঁ, অসহায় অবস্থা আর কি বোঝায়। তো যেহেতু বাবা মারা যাওয়ায় ভাই বোনদের নিয়ে কি হয়েছে? অসহায় অবস্থায় পড়েছি। তো কি হবে? অথই জলে পড়লাম। অথই জলে পড়লাম, এটা একটা বাগবিধি। ঠিক আছে, এখন আসুন দেখি 98। নিম্নে প্রদত্ত তালিকা ক এবং তালিকা খ মেলান। তালিকা কতে দিয়েছে ধ্বনি পরিবর্তনের রীতির নাম এবং তালিকা খতে দিয়েছে উদাহরণ। প্রথম কি দিয়েছে? স্বরসঙ্গতি। এখন আমরা বুঝে নিই স্বরসঙ্গতি কি। স্বরসঙ্গতি বলতে আমরা কি বুঝি দেখি, যে আমরা বিশেষ করে মুখে বলার ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো কোনো শব্দে আমরা কি করি, যে আগের স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনিটার কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, অথবা পরবর্তী স্বরের প্রভাবে কি হয়ে যায়? পূর্ববর্তী স্বরধ্বনিটার পরিবর্তন হয়। এই যে উচ্চারণের পরিবর্তনটা, এই পরিবর্তনের নিয়মটাকেই কি বলে? স্বরসঙ্গতি বলে। সঙ্গতি দিয়ে আমরা মনে রাখতে পারি যে স্বরের মিল, হ্যাঁ, যে সিমিলার স্বর আমরা উচ্চারণ করছি। যেমন ধরুন আমরা যদি বলি জিলাপি, আবার বলি যদি জিলিপি, তো জিলাপি আর জিলিপি শব্দ দুটা বলার ক্ষেত্রে লক্ষ্য করুন, জিলাপি বলতে আমাদের যতটুকু কষ্ট হচ্ছে তার থেকে জিলিপিটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে উচ্চারণ করাটা। এই উচ্চারণের সুবিধার জন্যই আমরা কি করি? এই স্বরসঙ্গতির নিয়মটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, যেমন ধরুন আমরা যদি বলি যে মিথ্যা শব্দটাকে মিথ্যে বলি, মিছা মিছে, হ্যাঁ, বিলাত বিলেত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুড়া কি হয়েছে? মুড়ো। তো কখনো কখনো কি হয়? রস্বইকারের প্রভাবে পূর্ববর্তী রস্বইকার আছে, মানে পূর্বে আগের রস্বইকার আছে, আর পরে কি হয়েছে? অকার বা আকার আছে, সেটা একার হয়ে যাচ্ছে। আবার কখনো দেখছি যে রস্বউ বর্ণ আছে আগে, আর পরের আ আর অকারের জন্য উকার হয়ে যাচ্ছে। যেমন ধরুন এই যে খুড়া খুড়ো হয়ে যায়, পূজা পুজো হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এ অপশন স্বরসঙ্গতি, এটার অপশন 3 হবে মুড়া মুড়ো। এখন যদি দেখি আমরা অপিনিহিতি কি। অপিনিহিতি, এখানে আমরা একটি শব্দ লক্ষ্য করি অপিনিহিতি বোঝার জন্য। দেখুন কোরিয়া, কোরিয়াটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ক যোগ অ যোগ র যোগ রস্বই যোগন্তস্থ যোগ আ। তো এই ব্যঞ্জন বর্ণ রয়ের পরে যে রস্বই স্বরবর্ণটি আছে, এটাকে যদি আমরা ব্যঞ্জন বর্ণ রয়ের আগে উচ্চারণ করি, তাহলে সেটা কি হবে? ক যোগ অ যোগ ই যোগ র যোগ অন্তস্থ যোগ আ, অর্থাৎ উচ্চারণটা কি দাঁড়াবে? কইরা। ঠিক আছে, তো এরকম আরেকটা যদি আমরা দেখি আমাদের উদাহরণ, এই যে প্রশ্নে যে উদাহরণ দেওয়া আছে আজি, তো আজিটাকে যদি আমরা ভাঙি তাহলে আ যোগ বর্গীয় জ যোগ ই, এই বর্গীয় জ ব্যঞ্জন বর্ণের, এই যে বর্গীয় জ ব্যঞ্জন বর্ণ, এরপরে যে এই রসইটা আছে এর আগে যদি আমরা রসইটা আনি তাহলে কি হয়ে যাবে? আইজ হয়ে যাবে। তো আইজ এটা হলো কি? অপিনিহিতি। এখন আমরা উদাহরণে যদি দেখি আজি থেকে আইজ এসেছে, আইজ থেকে আজ হয়েছে, তো আমরা আইজ পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হবে অপিনিহিতি, অর্থাৎ অপিনিহিতি আমাদের 1 নাম্বার হবে না। তো এরকম আর কোনটা উদাহরণে পাচ্ছি? এখানে কোন অপশনে পাচ্ছি? 4 নাম্বারে, যেমন রাতি কি হয়েছে? রাতি রাইত হয়েছে। ঠিক আছে, তো এই যে রাতি রাইত হয়েছে এটা হলো অপিনিহিতি। তো আমাদের বি অপিনিহিতি অপশনে কি যাবে? 4 রাতি রাইত। এখন আমরা, তো অবিশ্রুতি কোনটা হবে? যে অপিনিহিতির ঠিক পরের ধাপটা, যে আজির থেকে আইজ হয়েছে, আইজের পরে আজ হয়েছে, অর্থাৎ 1 নাম্বার অবিশ্রুতি। তো অবিশ্রুতিটা কিভাবে হলো? আজি থেকে আইজ, আর অপিনিহিতি না হলে অবিশ্রুতি কিন্তু হয় না, এটা মাথায় রাখবেন। তো আজ যে হয়েছে এটা আমরা যদি অবিশ্রুতির সংজ্ঞা মতে যাই, তো কি হয়? অপিনিহিতি জাত যে এই যে আজি থেকে আইজ রসইটা এসেছে, এখানে আ আর ই মিলে কি হয়েছে? সন্ধি হয়েছে না? তো সন্ধি হলে এ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা কি পাই? আজ পাই। হ্যাঁ, তো এখানে স্বরসঙ্গতি জন্যই এখানে আজ হয়েছে, এজো না হয়। ঠিক আছে, তো এটা অবিশ্রুতির উদাহরণ হলো আজি আইজ আজ।
সি নাম্বার 1। এরপর যদি দেখি আমরা স্বরভক্তি। স্বরভক্তি কি? স্বরভক্তি হলো ভক্তি যদি বলি তাহলে ভক্তি বলতে আমরা মনে রাখতে পারি যে কি হয়েছে, আলাদা করা। ঠিক আছে, আলাদা করা মানে দুইটা যুক্ত বর্ণকে মাঝখানে একটা স্বরধ্বনি এসে কি করেছে, আলাদা করে দিয়েছে। হ্যাঁ, স্বরভক্তির আরেকটা নাম হলো বিপ্রকর্ষ। ঠিক আছে, তো এই বিপ্রকর্ষ আর স্বরভক্তি দেখি কি যে ভক্তি কথার মানে হচ্ছে আলাদা করে দেওয়া, মানে নতুন স্বর এনে কি করেছে, আলাদা করে দিয়েছে, একটা যুক্ত ব্যঞ্জনকে মাঝখানে এসে আলাদা পৃথক করে দিয়েছে। তো আর বিপ্রকর্ষ মানে হচ্ছে ব্যবধান। আমরা যদি উদাহরণ দেখি, এখানে দেখো দর্শন, তো তালব্য স্বর উপরে রেফ আছে, অর্থাৎ এটা যুক্ত বর্ণ হয়েছে, তো যুক্ত বর্ণর মাঝখানে কি করেছে, দর্শন মানে র আর তালব্য স্বয়ের মাঝখানে একটা ও এনেছে। এই যে ও স্বরটা এনেছে আর তালব্য স্ব আর রটাকে আলাদা করে দিয়েছে, যুক্ত ব্যঞ্জনটাকে আলাদা করে দিয়েছে, এই জন্য এটা কি হয়েছে, স্বরভক্তি হয়েছে। তো আমরা কোন অপশানে দেখতে পাই এটা? এটা আমরা দেখতে পাই 1 নম্বরে, যে এ নাম্বার আছে কোনটাতে, স্বরসঙ্গতি মুড়া মুড়ো, তারপর অপিনিহিতি রাতি রাত, আর অবিশ্রুতি কোনটা, আজি আইজ আজ, সি নাম্বারে। আর স্বরভক্তি কোনটা, দর্শন দর্শন। ঠিক আছে, তো এখানে 1 নম্বরটাই শুদ্ধ উত্তর। এখন আমরা দেখব 99। অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি, যেন দীর্ঘ জলচর রুদ্র ফাইছে। এটার মানেটা কি আগে দেখে নিই। অর্ধমগ্ন মানে আধা ডুবে আছে এরকম বালুচর দূরে পড়ে আছে, যেন কেমন মনে হচ্ছে, যে দীর্ঘ জলচর মানে লম্বা জলচর। জলচর মানে কুমির এই ডাঙায় যে উঠে থাকে। হ্যাঁ, তো কুমির বা এরকম জলচর প্রাণীর কথা বলছে আর কি, যেন রোদ ফুয়াচ্ছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যক্ষ বিষয় কোনটা, বালুচর। তো বালুচরের সঙ্গে বালুচরের সঙ্গে নয়, বালুচরকে তুলনা করা হয়েছে কার সঙ্গে, জলচরের সঙ্গে। তো যাকে তুলনা দেওয়া হয় সেটা কি হয়, উপমেয়। অর্থাৎ এখানে কাকে তুলনা দেওয়া হয়েছে, বালুচরকে তুলনা দেওয়া হয়েছে, কার সঙ্গে দেওয়া হয়েছে, জলচরের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, মানে কার মতো বুঝালে। হ্যাঁ, কার মতো, বালুচরটা জলচরের মতো। তো যার সঙ্গে তুলনা দেওয়া হয় তাকে কি বলে, উপমান। কিন্তু এই বাক্যটিকে আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমাদের মনে হবে যে উপমেয় বালুচরটা কি হয়ে যাচ্ছে, উপমানের তুলনায় মানে কম প্রাধান্য পাচ্ছে। যে আমরা দেখছি যে জলচরটা যেন বেশি প্রধান হয়ে উঠেছে। হ্যাঁ, তো এটা হলো উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। তো এখানে আমরা দেখব যে অর্ধমগ্ন নয়, উপমান হবে কোনটা, উপমান হবে জলচর আর উপমেয় হবে বালুচর। তো এটা কোন নাম্বার অপশনে আছে, এটা হলো আপনার 3 না 4 নাম্বার। তো বালুচর উপমেয় আর জলচর উপমান। শেষ প্রশ্ন 100 নম্বর। একলব্য গুরুগৃহে বাস করতেন। গুরুগৃহে বাস করতেন এই বাক্যাংশটির পরিবর্তে শূন্যস্থানে নিচের কোন শব্দটি ব্যবহার করলে বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। তো গুরুগৃহে বাস করতেন এই যে কথাটা, এটাকে যদি আমরা এক কথায় বলি যদি, তাহলে কিভাবে বলবো, তো এর জন্য আমাদের অর্থ জানতে হবে। আয়ুষ্য মানে আয়ু সম্পর্কিত বোঝাচ্ছে, তো এখানে বাস সম্পর্কিত বোঝাচ্ছে না, তো আমাদের 1 নম্বর হবে না। 2 নম্বর কি বোঝাচ্ছে, অন্তেবাসী। হ্যাঁ, অন্তেবাসী মানে হলো, অন্তে মানে হচ্ছে গুরুগৃহে, নিকটে, কাছে আর কি। হ্যাঁ, বাসী মানে তো বাস করে এমন, তার মানে একলব্য অন্তেবাসী ছিলেন। অন্তেবাসী 2 নম্বর কারেক্ট। এখন দেখে নিই আমরা বাকি দুটো শব্দের অর্থ। অনিকেত। অনিকেত শব্দের অর্থ হচ্ছে যে যার কোনো নিকেতন নেই, মানে যার কোনো আশ্রয় নেই, এরকম বোঝাচ্ছে। আর অরিন্দম হলো শত্রুকে দমন করে, যে অরি মানে শত্রু, শত্রুকে যে দমন করে, তার মানে এখানে শুধু এই একটাই অন্তেবাসী, এটাই মিনিংটা আমাদের কাছাকাছি আছে, আর এটাই শুদ্ধ উত্তর। ঠিক আছে, তো কেমন লাগলো সবাই জানাবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন।